নেপালে আমাদের কলিগ মমিন রোহন তার কাছে যেতে চাই এবং সেখানকার সবশেষ অবস্থা জানতে চাই। আমরা জানি যে মমিন রোহন আপনি একটা জায়গায় আছেন যেখানে আসলে ফোন চালানোটাই খুব কঠিন কাজ, তবুও আমাদেরকে আপনি সবশেষ আপডেটটা যদি একটু দিতেন। আসলে আপনি হচ্ছে 8টায়, সকাল 8টায় টিম হোটেল থেকে ফুটবলাররা রওনা দেয় এবং 8:30 বা 8:45-টার মধ্যে তারা সবাই এয়ারপোর্টে চলে আসে এবং সাংবাদিক যারা আমরা আটকে ছিলাম এখানে সব মিলিয়ে প্রায় 57 জনের একটা বহর, ফুটবলার 38 জন এবং সাংবাদিক 18-19 জন, সব মিলিয়ে 57 জন। আমরা সবাই সেফলি এয়ারপোর্টে এসেছি, ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে এবং ইমিগ্রেশনের পরে যেহেতু ফ্লাইটটা ঢাকা থেকে আসবে এবং ঢাকা থেকে এসে এখানে ল্যান্ড করার পরে আমাদেরকে জানানো হবে। তো এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে দুপুর 1:30-2টা নাগাদ আমাদেরকে পিক করা হতে পারে এখান থেকে এবং সেটা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেই ল্যান্ড করবে এবং তারপরে হয়তো আমাদেরকে এখানে বিশেষ প্রক্রিয়ায় এয়ারপোর্ট থেকে বের হয়ে যাওয়ার একটা সুযোগ সেখানে থাকবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যেহেতু ফুটবলাররা অবশেষে হোটেল থেকে বের হতে পেরেছেন, এয়ারপোর্টে আসতে পেরেছেন সেফলি এবং ইমিগ্রেশনটাও হয়ে গেছে সেফলি, সেটাও ঠিকঠাক হয়ে গেছে, এখন আসলে তারা অনেকটাই চিন্তা মুক্ত। তাদের দেখে ভালো লাগছে। গত কয়েকদিন যেমনটা তাদের চোখে মুখে একটা চিন্তা রেশ ছিল, একটা আশঙ্কা কাজ করছিল, সেটা এখন নেই। এখন তাদেরকে দেখে বেশ ভালো লাগছে। তারা এক্সিকিউটিভ লাউঞ্জে এখন সবাই আছে, সবাই এখানে লাঞ্চ শেষ সম্পন্ন করেছে, সাংবাদিক সহ এখানে যারা ছিলেন সবাই মিলে এখানে একসাথে আমরা লাঞ্চ করেছি এবং এই তো প্রক্রিয়া। এবং ইমিগ্রেশনে যেটা হয় অন্যান্য সময় যেটা সময় লাগে কিছুটা, আজকে অবশ্য অতটা সময় লাগেনি ইমিগ্রেশনে, খুব সহজ হয়ে গেছে এবং আমরা যে গ্রুপটা, আমরা 57 জনের যে গ্রুপটা ছিলাম সেটা একসাথেই এক এক করে ইমিগ্রেশন হয়েছে। 2টা বুথে ইমিগ্রেশনটা কমপ্লিট হয়েছে, শুধুমাত্র পাসপোর্ট লেগেছে, কোন রকমের বোর্ডিং পাস কিংবা টিকেটের কোনো কপি কোনো কিছুই লাগেনি, শুধু পাসপোর্ট চেয়েছে তারা। এবং আমাদের একটা লিস্ট তৈরি করা ছিল, এখানে যারা নেপালে বাংলাদেশি যে দূতাবাস ছিল তারা অনেক ট্রাই করেছে, তারা একটা লিস্ট তৈরি করেছিল যে কারা কারা আমি এখানে আটকা পড়ে আছে, সাংবাদিক এবং ফুটবলাররা। সেই লিস্ট ধরে ধরে তারা চেক করে করে আমাদেরকে হচ্ছে ভেতরে প্রবেশ করিয়েছে এবং যতটা জেনেছি বাংলাদেশ থেকেও ক্রীড়া উপদেষ্টা, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি এখানে দূতাবাসের সাথে সার্বক্ষণিক যোগাযোগের চেষ্টা করেছেন এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে চেষ্টা করা হয়েছে, উপদেষ্টা মহল তারা আসলে এখানে যোগাযোগ করার চেষ্টা করে সার্বক্ষণিক খোঁজখবর রাখছিলেন এবং ফুটবল ফেডারেশনের প্রশংসা করতেই হয়। এইরকম সিচুয়েশনে তারা আসলে, আমরা সবসময় টিমের আশেপাশেই ছিলাম, দেখেছি টিম ম্যানেজারকে দেখেছি সবসময়, কখনো তাবিদ আওয়াল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কিংবা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান সহ ফুটবল ফেডারেশনের যারা কর্মকর্তা কিন্তু যারা ছিলেন প্রত্যেকে আসলে খোঁজ খবর রেখেছেন সার্বক্ষণিক। তারা চেষ্টা করেছেন দলটাকে সেফলি দেশে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটা তাদের ছিল, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল মোটামুটি অবস্থা। আর যদি কিছু আপনাদের জানার থাকে আসলে। একটা মুক্তির আনন্দ পাচ্ছেন কিনা যে প্রায় ছুটে বেরিয়ে এসছেন এবং যে পরিস্থিতির ভেতর দিয়ে আপনি বা আপনারা যে কদিন গেছেন, আপনি পরশু রাতে আমাকে যখন 2:30 বাজে জানালেন যে দোকানপাট খুলে আগুন দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে, আপনারা ঠিক তার পাশে, আমি নিজেই ভয় পড়ে গিয়েছিলাম। জামাল ভুঁইয়া একটা ভিডিও আপলোড করেছিলেন যেখানে দেখা গেছে যে টিম হোটেলের পাশে একটা জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেটার বোধহয় শঙ্কাও ছিল এমন যে পুড়তে পুড়তে না সেটা টিম হোটেল পর্যন্ত চলে আসে। টিম হোটেলের সামনে বিক্ষোভকারীরা গিয়েছিলেন, সেখানে যখন তাদেরকে আশ্বস্ত করা হয়েছে ভেতরে বাংলাদেশ জাতীয় দল আছে, তখন তারাও সেখান থেকে সরে গেছেন। এই রকম পরিস্থিতির ভেতর দিয়ে যাওয়ার পরে একটা ভিন দেশে এখন আপনি এয়ারপোর্টে, এখন কি মানে আপনিই বোধহয় বলতে পারবেন ভালো যে আপনি কি এখন একটা মুক্তির আনন্দ পাচ্ছেন কিনা? আমার মনে হয় আপনার এবং ওই 57 জন বাকি 56 জনের ফিলিংটা মিউচুয়াল হওয়ার কথা। অ্যাবসলিউটলি আপনি একেবারে ঠিকই বলেছেন, একটা মুক্তির আনন্দই বটে সেটা। কারণ আমরা যে জায়গাটা ছিলাম, আমরা তো বাংলাদেশেরও অবস্থা দেখেছি গত বছর এবং ঠিক অনেকটা সেরকমই। এবং গতকালকে আপনার নিশ্চয়ই ফেস করছে যারা, অনেকেই দেখেছেন যে কিভাবে বড় বড় শপিং মল, তারপরে হচ্ছে হোটেল, এখানে বড় বড় হোটেল, সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং গতকালকেও সন্ধ্যা নাগাদ আমরা দেখেছি ধোঁয়া উঠছে ওখান থেকে, ধোয়ার কুণ্ডলী অনেক দূর থেকে আমরা সেটা দেখতে পেয়েছি আমাদের যে হোটেল ছিল সেই হোটেলের ছাদ থেকে। এবং আজকে কিন্তু কারফিউ চলছে, শুক্রবার পর্যন্ত কারফিউ থাকবে। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত কিছুটা শিথিল করা হয়েছিল যাতে করে আমরা
এরকম অনেকেই যারা প্রয়োজনীয় কাজকর্ম যাদের রয়েছে সেটা যাতে তারা সারতে পারে সেই জন্য 10টা পর্যন্ত শিখছেন, কিন্তু শুক্রবার পর্যন্ত আপাতত কারফিউ কিন্তু চলছে। এবং 10টা বাজার সাথে সাথে আমরা খবর পেয়েছি নেপালের বিভিন্ন এলাকা, আমরা যে এলাকা ছিলাম আমিলে, সেখানে আর্মিরা গেছেন, গিয়ে তাদেরকে সতর্ক করেছেন কেউ যাতে দোকানপাট না খুলে, কেউ যাতে হোটেলের বাইরে বের না হয়, বাসার বাইরে বের না হয়, বারবার তারা সতর্ক করেছেন। সুতরাং এইরকম একটা সিচুয়েশনে যখন আপনি থাকবেন সেটা অবশ্যই চিন্তার বিষয়, সেটা ভয়েরও বিষয়। আপনি যেমন জামাল ভাইয়ের কথা বলছিলেন, হোটেলের ঠিক পাশেই একটা বাড়ি, সেটা ওখানে একটা ভনকুবের বাড়ি, এবং ওই আন্দোলনকারীরা বলছিলেন যে তিনি অসৎ উপায় অবলম্বন করে টাকা জমিয়েছেন, সম্পদ জমিয়েছেন, তার উপরে সেই ক্ষোভ থেকে তারা সেই বাড়ি ভাঙচুর করেছেন, আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, সেটা হোটেলের একদম লাগোয়া। সুতরাং ওইরকম একটা জায়গা যখন দেখবেন আপনি আগুন জ্বলছে, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের গন্ধ বের হচ্ছে, তখন আপনাকে অবশ্যই ভয় পেতে হবে, সেই ভয়টা আপনাকে কাজ করবে। এবং এরকম একটা বন্দি দশার মধ্যে থাকলে সেটা কোনোভাবেই আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন না, ভয় কাজ করতে। সেই জায়গা থেকে যখন আমরা এয়ারপোর্টে পৌঁছেছি, এয়ারপোর্টে যখন ঢুকতে পেরেছি, ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন অবশ্যই এটা একটা মুক্তির আনন্দ, এখন অনেকটা ভালো লাগা কাজ করছে। অ্যাটলিস্ট আমরা দেশে ফিরে যেতে পারছি, বাংলাদেশে ফিরে যাবো। আমাদের পরিবার পরিজন, ফুটবলার সহ সকল সাংবাদিকদের পরিবার পরিজন যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু চিন্তা করছেন, আমাদের ফ্যামিলি মেম্বাররা বারবার ফোন দিচ্ছেন, তারা জানার চেষ্টা করছেন যে এখানকার সিচুয়েশনটা কি, কারণ তারা অলরেডি বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি দেখেছেন এবং কতটা ভয়ঙ্কর হতে পারে সেই পরিস্থিতি, সেই অভিজ্ঞতাটা কিন্তু তাদের রয়েছে। সুতরাং তারা বুঝতে পারছেন যে এখানে আমরা যতই বলি না কেন, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছিলাম যে না, এখানে আমরা সেফ আছি, ভালো আছি, কিন্তু তারা আসলে চিন্তামুক্ত হতে পারছেন না কোনোভাবেই, যতক্ষণ না পর্যন্ত আমরা দেশে ফিরে যাচ্ছি। সুতরাং এখন যেহেতু প্রসেসটা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে, ইমিগ্রেশন হয়ে গেছে, আমরা ভেতরে প্রবেশ করেছি এবং তাদেরকে জানানোর পরে তারা অনেকটা আশ্বস্ত হয়েছেন। এটা ফুটবলাররা না, আমার মনে হয় যে বাংলাদেশে যারা ফুটবল ফলো করেন, ফুটবলারদের খোঁজ খবর যারা রেখেছেন, বাংলাদেশের সকল আপামর জনতা সবাই আসলে চিন্তিত ছিলেন। অনেকগুলো মানুষ এভাবে আটকা পড়ে থাকে। এবং আপনার সাথে আরেকটা কথা হচ্ছিল, আমাদের এলাকায় ইলেকট্রিসিটি ছিল না, পানি ছিল না। একটা আমরা হচ্ছে এটা প্রকাশ করিনি আগে, বাট এই ভয়টা ছিল। সেই জায়গা থেকে এখন অনেক অনেক বেশি রিলিফ লাগছে, ভালো লাগছে যে অ্যাটলিস্ট আমরা আসলে এখন বেশি ফিরে যেতে পারছি, এই অবস্থা থেকে আমরা অনেকটা বেরিয়ে আসছি। যাক, মমিন রোহন, আশা করি এর পরের বার আপনার সঙ্গে যখন কথা হবে তখন হয়তো সামনাসামনি আমরা কথা বলতে পারবো বাংলাদেশের মাটিতে। অনেক অনেক ধন্যবাদ মমিন রোহন। পুরো টোরটা জুড়ে মমিন রোহনকেই আসলে অনেক রকম মানে যেই স্পোর্টস রিপোর্টারের যে ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে যাওয়ার কথা নয়, সেই রকম পরিস্থিতির ভেতর দিয়ে তাকে যেতে হলো, তাই না? সেই সব পরিস্থিতি কিন্তু বেশ ভালোভাবে তিনি হ্যান্ডেল করেছেন। আমার মনে হয় না, তাকে দেখে মনে হচ্ছে না যে খুব বেশি মানসিক ট্রমাতেও তিনি আছেন, বেশ সুস্থ সাবলীল আছেন। এটাই কাম্য। এখন স্বাভাবিকভাবে দেশে ফিরুক, এটাই আমাদের প্রার্থনা। সেটাই। এবং বাংলাদেশ দল আসলে কোথায় এসে ল্যান্ড করবে এটা নিয়ে এখন একটু ধোঁয়াশা রয়ে গেছে, কারণ যেহেতু বিশেষ বিমানে বাংলাদেশ দল দেশে ফিরছে, সে কারণেই বিভিন্ন জায়গায় আমাদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে যে বাংলাদেশ দল কোথায় ল্যান্ড করবে সেটা নিশ্চিত হলে পরেই সম্ভবত আমরা আরও নিশ্চিতভাবে আপনাদেরকে জানাতে পারবো। আমরা একটু নাবিল খানের সঙ্গে যুক্ত হই। নাবিল খান, আপনি মনেই তো হচ্ছে যে এয়ারপোর্টের আশপাশে আছেন, মানে কোথায় কোথায় বসে অপেক্ষা করবেন বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য, একটু বলেন তো। আচ্ছা, সবশেষ যেই আপডেট সেটা একটু জানিয়ে আগে শুরুটা করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ সময় ঠিক 11:30টার দিকে বাংলাদেশ দল এবং নেপালে যেসব বাংলাদেশের সাংবাদিকরা রয়েছেন যারা আটকে পড়েছিলেন তাদের আনার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর যে স্পেশাল ফ্লাইটটা রয়েছে, যেটাকে আসলে C-130B, যেটাকে অনেকে C-130B হারকিউলিক্সও বলা হয়ে থাকে, যেটা মেইনলি ইউএনের যখন পিস কিপিং মিশনগুলো হয় সেই মিশনগুলোতে মিলিটারি বিমান হিসেবে আসলে সেগুলো ওই ট্রান্সপোর্টের কাজগুলো করে থাকে। সেই বিমানটা বাংলাদেশ থেকে রওনা হয়েছে। সুতরাং নেপালে যে তারা পৌঁছাবে, এরপর নেপালের ত্রিভুবন এয়ারপোর্ট থেকে বাংলাদেশের ফুটবলারদের, বাংলাদেশের সাংবাদিকদের সব মিলিয়ে 57 জনকে তারা পিক করে এরপর তারা আসবে। এখন ওই কনফিউশনটা কিন্তু এখনো পুরোপুরি আসলে ক্লিয়ার হওয়া যায়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও চেষ্টা করছে তারা আসলে কোন জায়গাটায় যে ল্যান্ড করবে। নর্মালি যখন বিদেশ থেকে বিমানগুলো আসে, বাণিজ্যিক ফ্লাইটগুলো, কমার্শিয়াল ফ্লাইটগুলোকে আমরা দেখি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তারা ল্যান্ড করে, কিন্তু এই ফ্লাইটটা এখন পর্যন্ত আমাদের কাছে
যে ইনফরমেশনটা রয়েছে সেটা হচ্ছে বীর উত্তম একে খন্দকার বেস যেটা রয়েছে, যেটা ঢাকা এয়ারপোর্টের খুব কাছাকাছি। সেখানে আসলে এয়ারফোর্সের সেই মিলিটারি বিমানগুলো বা এয়ারফোর্সের যেই প্লেনগুলো রয়েছে সেইগুলো যে সেখানে ল্যান্ড করে, এরপর সেখান থেকে স্পেশাল ইমিগ্রেশনটা সম্পন্ন করা হয়। আপনি ধরতে পারেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দিয়েই তারা ল্যান্ড করবে। ল্যান্ড হওয়ার পর পাশে যেই জায়গাটা রয়েছে বিএএফ বেস যেটাকে বলা হয়, সেই বিএএফ বেসে তারা নামবেন। নামার পর সেখানে স্পেশাল ইমিগ্রেশনের হয়তোবা একটা ব্যবস্থা করা হবে। সেই স্পেশাল ইমিগ্রেশন পার করার পর ফুটবলাররা, সাংবাদিকরা আসলে কোন গেট দিয়ে বের হবেন, কারণ ওই এয়ারপোর্ট এরেনা থেকে আপনি যদি বের হতে যান, নর্মালি কমার্শিয়াল ফ্লাইট হলে আপনি ঢাকা এয়ারপোর্টের এক্সিট দিয়ে আপনি বের হতে পারেন, বাট এইবার মনে হয় সেটা হচ্ছে না। হয়তো তারা এমইএস সংলগ্ন যেই গেটটা রয়েছে সেটা দিয়েও ফুটবলাররা, সাংবাদিকরা বের হতে পারেন। এমনকি জাহাঙ্গীর গেটের যেই গেটটা রয়েছে মহাখালীর ঠিক আগে, সেখান থেকেও আসলে তারা বের হতে পারেন। এমন হতে পারে যে সামরিক বাহিনী বা এয়ারফোর্সের পক্ষ থেকে ভেতরে একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করা হলেও হতে পারে, যেন ফুটবলারদেরকে সেখানে সহজেই রিচ করা যায় বা তাদের সেই এক্সপেরিয়েন্সগুলো বা এই ওভারঅল নেপালে যা যা হলো সেটা সম্পর্কে আসলে জানা যায়। রিফাত মাসুদ, ঘুরতেই হচ্ছে। আমার মনে হচ্ছে আপাতত বাংলাদেশ সময় 3টা 3:30 বেজে যেতে পারে তা সফলভাবে তাদের ল্যান্ড করতে। এর আগ পর্যন্ত মনে হয় এভাবে ঢাকা শহরে একটু ঘুরতেই হবে। ধারে কাছে থাকলে নাবিল খান অফিসে চলে আসেন, শুধু শুধু ঘুরে আর কি করবেন, সময় লাগবে মনে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের। অনেক অনেক ধন্যবাদ নাবিল খান, তিনি ঢাকার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশ দল কোথায় গিয়ে নামবে সেই সংশয় থেকে। যাই হোক, আমরা এই খবরটা দিয়ে রাখতে চাই যে বাংলাদেশ জাতীয় দল নেপালে এয়ারপোর্টে অবস্থান করছে, তাদের ইমিগ্রেশন ডান, তারা অপেক্ষা করছে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি নেপালের কাঠমান্ডু গিয়ে পৌঁছাবে, সেই ফ্লাইটটা যখন আবার বোর্ডিং এর জন্য প্রস্তুত হবে, বাংলাদেশ দল এবং একই সঙ্গে সাংবাদিক যারা গেছেন বাংলাদেশ থেকে, তারা সবাই মিলে একই ফ্লাইটে রওনা হবেন বাংলাদেশের পথে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.